আসসালামু আলাইকুম, কেমন আছেন খালাতো ভাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। আপনি কেমন আছেন? কথাটা বলার সাথে সাথেই সুরভি আমার কলার ধরেই, ওই কুত্তা, তুই আমাকে আপু বললি কেন? তুমিও তো আমাকে খালাতো ভাই বললা, এই জন্য বলেছি। আরে গাধা, আমি তো ওইটা রাগ করে বলেছি। আর তোর আসার কথা কয়টাই ছিল, আর আসলি কখন? সরি, আর হবে না, এবারের মতো মাফ করে দাও। আর আমাকে যে আপু বললি তার কি হবে? তুমিও তো আমাকে ভাইয়া বলেছ, তার কি হবে? আচ্ছা বাদ দাও, চলো এখন হাওয়াই রোড দিয়ে ঘুরে আসি। এতক্ষণ কি হচ্ছিল বুঝতে পারলেন না তো? এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার গার্লফ্রেন্ড সুরভি, বেড়াগাঁও সরকারি কলেজের ছাত্রী। আর আমি রনি শেখ রাসেল, টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্র। আমাদের সম্পর্কটা আসলে 3 বছর থেকে চলে আসছে এই দুষ্টুমিষ্টি ঝগড়া আর ভালোবাসার মধ্যে দিয়ে। কিন্তু ওপরওয়ালা আর চাই না আমাদের সম্পর্কটা আরও এগিয়ে যাক। আসলে আমি দেরি করার কারণ হচ্ছে আজ কয়েকদিন থেকে আমার রক্ত বমি এবং কাশির সাথে রক্ত বের হওয়া। আজ ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর রিপোর্ট সন্ধ্যায় দেওয়ার কথা। যাই হোক, এবার গল্পে ফেরা যাক। অনেকক্ষণ ঘোরাঘুরি আর আড্ডা দিয়ে সুরভিকে বাসায় রেখে এসে ডাক্তারের কাছে রিপোর্ট তুলতে গিয়ে শুনি আমার নাকি ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। আপনার শরীরের যে অবস্থা, আমার অভিজ্ঞতা থেকে মনে হয় না আপনার হাতে আর মাত্র 30 দিনের বেশি আছে। কথাটা আপনার বাসায় জানিয়ে দিবেন। কাপা কাপা হাতে রিপোর্টটা নিয়ে বাসায় যাওয়ার 10 মিনিটের রাস্তা আমি 1 ঘন্টা লাগিয়ে দিলাম। 1 ঘন্টা পর বাসায় এসে কাউকে না জানিয়েই রুমে ঢুকে ভাবতে লাগলাম সবাইকে আমি কি বলবো। হঠাৎ ফোনটা বেজে ওঠাই চমকে ফোনের দিকে তাকিয়ে দেখি সুরভি ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করার সাথে সাথেই, কুত্তা, ফোন ধরতে এত সময় লাগলো কেন? আর বাসায় গিয়ে একবারও আমার কথা মনে পড়েনি? একবারও ভাবলি না তুই বাইরে থাকলে আমার টেনশন হয়? সুরভির প্রতিটা কথা যেন আমার বুকের ভেতরে লাগতে শুরু করে দেয়। ও যদি আমার সব কথা জানতে পারে তাহলে ও আমার সাথে সাথে নিজের জীবনটাও শেষ করে দিবে। এসব ভেবে ভেবে অনেকক্ষণ চুপ করে থাকার পর এই কুত্তা হারামি, কথা বলিস না কেন? ও নিজেকে সামলাতে পারবে না ভেবে আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম আর বলতে লাগলাম, দেখো, আমাকে আর প্যারা দিবা না। তোমার প্যারা নিতে নিতে আমি অসহ্য হয়ে গেছি। দয়া করে আর ফোন দিবা না। বলেই ফোনটা কেটে দেওয়া মাত্রই আবার ফোন দেওয়া শুরু করলো। অনেকবার ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ করতেই, কি হয়েছে তোমার জান? তুমি এমন করতেছো কেন? তুমি কি কোনো সমস্যায় আছো? প্লিজ আমাকে বলো, তাও আমাকে ইগনোর করো না। সুরভির কান্নাজড়িত কাপা কাপা কণ্ঠে ভেসে আসা কথাগুলো যেন বিষমাখা তীরের মতো এসে লাগছে আমার কলিজায়। তাই আমি আর সহ্য করতে না পেরে বললাম, দেখো, তোমার সাথে আমার এতদিন যা ছিল সব টাইম পাস। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। তোমার ভালোর জন্যই বলছি, আজ থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। আজ থেকে ব্রেকআপ। বলেই ফোনটা কেটে দিয়ে ওকে সব জায়গা থেকে ব্লক মেরে ফোনটা বন্ধ করে রাখলাম। অন্যদিকে, কি হয়েছে ভাবি? আপনি এভাবে কান্না করছেন কেন? কিছু কি হয়েছে আপনাদের মাঝে? অন্যদিকে সুরভির কান্না কান্না কণ্ঠে আমার ফ্রেন্ড তানভীরকে ফোন দেয়। ভাইয়া, রনি এখন কোথায় একটু বলতে পারবেন প্লিজ? ও আমাদের এতদিনের সম্পর্ক এক নিমিষেই শেষ বলে আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখে দিয়েছে। আচ্ছা ভাবি, আপনি চিন্তা করবেন না। হয়তো রাগের মাথায় এই কাজটা করেছে। কালকে সকালেই আমি এই বিষয়ে ওকে চেপে ধরবো। আপনি নিশ্চিন্তে ঘুমান আর কান্না কইরেন না। রাতে খাবার খাওয়ার জন্য মা অনেকবার ডাকলেও সাড়া না দিয়ে চুপচাপ বিছানায় শুয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে কখন যে ঘুমিয়ে গিয়েছি টেরি পাইনি। সকালে ঘুম ভাঙতেই দেখি তানভীর আমার খাটের পাশে বসে গল্পের বই পড়ছে। আমার ঘুম ভাঙতেই, কি ঘুম ভাঙছে নবাব সাহেবের? কালকে কি হয়েছিল যে তোর প্রাণের চেয়েও প্রিয় মানুষটার সাথে ব্রেকআপ করে দিলি? কিছু না রে ভাই, শুধু প্যারা আর প্যারা। তাই ভেবেছে এই রিলেশনটা আর টিকিয়ে রাখবো না। কিন্তু কেন? সুরভি তো তোকে অনেক ভালোবাসে রে।
কেন তুই এমন করছিস? দেখ, তুই কি আমার ফ্রেন্ড নাকি সুরভির? আমার জীবনটাকে আমার মতো করে সাজাতে দে না ভাই। আচ্ছা, তবে কি কারণে এই কাজ করলি আমাকে একবার বলবি না? এমনিতেই আর ওকে ভালো লাগে না। আর তুই একটু বস, আমি রেডি হয়ে আসছি। আজ ট্যুরে যাব সাজেক, তোকে নিয়ে। সত্যি? আরে ভাই, মিথ্যা বলে লাভ কি? তুই একটু দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর দুজনে খাওয়া দাওয়া করে সেলুন থেকে এসে ব্যাগপত্র গুছিয়েই চলে যাব। বলেই ফ্রেশ হতে চলে গেলাম। আপনারা কি ভাবছেন, কেন আমি তানভীরকে এই কথা জানালাম না? আসলে সুরভির মতোই ওই আমাকে অনেকটাই ভালোবাসে, তাই আমি যে কয়েকদিন আছি ওকেও আর কষ্ট দিতে চাই না। তারপর ফ্রেশ হয়ে দুজনে খাওয়া দাওয়া করে সেলুনের উদ্দেশ্যে বের হতেই রাস্তায় সুরভির সাথে দেখা হয়ে গেল। আমি মুখ ঘুরিয়ে রাখলেও আমাকে দেখা মাত্রই আমার কলার ধরে, এই কুত্তা, তুই আমাকে সব জায়গায় ব্লক করে দিয়েছিস কেন? খুব কষ্ট হলেও নিজেকে ঠিক করে নিয়ে বলতে লাগলাম, এই আপনি কে, আর আমাকে রাস্তার মাঝে এইভাবে ধরে রাখার মানে কি? দেখ, আমি এখনো ফাজলামি করার মুডে নাই। তুই কোন সাহসে এই কাজ করেছিস আমার সাথে, দয়া করে একটু বলবি? দেখুন, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমার নতুন গার্লফ্রেন্ড আমার জন্য পার্কে ওয়েট করতেছে। কি, তুই এর মধ্যে আবার নতুন গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলেছিস? জি আপু, আর আপনি আমাকে এখন ছেড়ে দিলে আমি তার কাছে যেতে পারি। ঠিক আছে, যা। আমিও 2 দিনের মধ্যে তোর সামনে আমার নতুন হাজবেন্ডকে এনে দেখাবো, মিলিয়ে নিস। দেখা যাবে। বলে কলারটা ছাড়িয়ে তানভীরকে বললাম, হা করে তাকিয়ে দেখছিস কেন? মুখে মাছি ঢুকে যাবে। দেরি না করে আয় আমার সাথে। ওইদিকে কোথায় যাচ্ছিস? পার্ক তো এইদিকে। আরে সেলুনে যাব, পার্কে না। তাহলে তো নতুন গার্লফ্রেন্ড দেরি হলেও রাগ করবে না। আরে নতুন গার্লফ্রেন্ড থাকলে তো আমি তো ওর সাথে ব্রেকআপ করার জন্য এই কথা বলেছি মাত্র। তবে যাই বলিস, কাজটা কিন্তু ঠিক হয়নি। বাদ দে তো। বলেই সেলুনে ঢুকে দুইজনে এবড়ো থেবড়ো থোবড়াটাকে সোজা করে দুইজনই বাসায় চলে আসি। তারপর জামা কাপড় গুছিয়ে রেডি হয়ে বাসার সবাইকে জানিয়ে তানভীরকে ফোন দিয়ে বাস স্ট্যান্ডে আসতে বলে বাসা থেকে বেরিয়ে পড়লাম। তারপর বাসের 2টা টিকিট কেটে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। সাজেকে গিয়ে 15 দিন কাটানোর পর রাতে বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এর মাঝে প্রতিদিন একবার হলেও বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে সুরভি আমার সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু তাতে কোনো লাভই হয়নি। ওখান থেকে আসা সব নাম্বারগুলোকেই ব্লক করে দিতাম প্রতিদিন। এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে শুয়ে বসে বিকেল পর্যন্ত কাটিয়ে আমাদের আড্ডাখানায় গিয়ে দেখি সবাই গানের আসরে যোগ দিয়েছে। তাই দাঁড়িয়ে না থেকে আমিও তাদের সাথে যোগ দিয়ে গান বলতে লাগলাম। এভাবে অনেকক্ষণ গানের আড্ডা দেওয়ার পর রাত 10টার সময় বাসায় এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন আমার শরীরটা অনেক খারাপ হয়ে যাওয়ার জন্য ডাক্তারের কাছে যেতেই, আপনার শরীরের অবস্থা তো এখন অনেক খারাপ দেখা যায়। শরীরের যত্ন নেন না নাকি? আপনার হাতে তো আর মাত্র কয়টা দিন বাকি। এখন আপনার বাসায় সবাইকে জানিয়ে হাসপাতালে ভর্তি হয়ে যান। দেখুন ডাক্তার, আমি এখন বাসায় জানাতে পারবো না। আমি এমনি হাসপাতালে ভর্তি হতে চাই। তাহলে আমার কাছে একটা পরামর্শ আছে আপনার জন্য। তাতে আপনার পরিবারও কিছু টাকা পেল এবং আপনার জন্য অন্য একজন মানুষের প্রাণও বেঁচে গেল। আপনার যা ভালো মনে হয়। তাহলে আপনি এই বন্ড পেপারে একটা সাইন করে দেন। বন্ড পেপারে লেখা দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। এতে লেখা আছে আমি নিজ ইচ্ছায় আমার শরীরের সকল অঙ্গ আমি দান করে দিচ্ছি। কি ভাবছেন এভাবে? এসবের মানে কি ডাক্তার সাহেব? ডাক্তার বলল, মানে আপনি এই সব কিছু আমার কাছে দিয়ে বিনিময়ে আপনার ফ্যামিলিকে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিব। আমি একদিন পর আপনার সাথে দেখা করে জানাবো। তারপর অন্য একটি জায়গায় ডাক্তার দেখাতে চলে যাই। ডাক্তারের কেবিনের সামনে বসে আছি, আর কিছুক্ষণ পর রিপোর্ট আসবে, তাই বসে আছি। আসলে কেন জানি আমার ওই ডাক্তারের কথা বিশ্বাস হচ্ছে না। কিছুক্ষণ পর আমার রিপোর্ট হাতে নিয়ে ডাক্তারের কেবিনে ঢুকতেই একটা মেয়ের সাথে ধাক্কা খাই। সামনে তাকে দেখে মেয়েটা আর কেউ না,
আমার কলিজার টুকরা সুরভি। তুই এখানে কেন? আর তোর হাতে ডাক্তার রিপোর্ট কেন? আগে বলো তুমি এখানে কেন? একজনকে রক্ত দিতে এসেছিলাম, আর শরীর দুর্বল থাকায় জ্ঞান হারিয়ে ফেলি তাই। এখন বল তুই এখানে কেন? আমি এমনি ঘুরতে আসছি। পুরোটা বলার আগেই আরেকটা ডাক্তার বলল উনি ওনার ক্যান্সার পরীক্ষা করতে আসছে, আর এইদিকে দেন রিপোর্ট, দেখি কি আসছে। তারপর ডাক্তারের কাছে রিপোর্টটা দিতেই ডাক্তার, আপনার তো ওইটা ক্যান্সার ছিল না, ফুসফুসে নিউমোনিয়া হওয়ার জন্য রক্তপাত হয়েছিল। ডাক্তার তাহলে এই রিপোর্ট? এই রিপোর্ট তো ভুয়া, আপনি কোথায় পেলেন? তারপর ডাক্তারের সাহায্য নিয়ে আগের ডাক্তারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আসলে সে ভণ্ড ডাক্তার মানুষের সুযোগ নিয়ে মানুষের অঙ্গসমূহের জাল ব্যবসা করত। তারপর হাসি মুখে বাসায় গিয়ে আমার রুমের দরজা বন্ধ করে সামনে তাকাতেই দেখি সুরভি বসে আছে। কিছু বলতেই যাব, তার আগেই, এই কুত্তা, তোর কি হয়েছে? সত্যি করে বল, তুই কেন আমাকে কারণ না জানিয়ে ব্রেকআপ করছিস? আমি কিছু না বলাই, হয় তুই আমাকে আজকে সব খুলে বলবি, না হলে আজকেই আমি সুইসাইড করব। না কিছু করতে হবে না, আমি সব খুলে বলছি। তারপর সুরভিকে সব খুলে বলতেই, এত কিছু হয়ে গেছে, আমাকে একবার জানালিও না। আর আমার থেকে পালিয়ে তুই কই যাইতি? আমি শোনার সাথে সাথেই আমিও চলে যাইতাম। আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছো যে আমাকে ছেড়ে দিলেই ভ্যানিশ হয়ে যাব। আজকেই আমাকে বিয়ে করতে হবে, নইলে আমি সুইসাইড করব বলে দিলাম। আচ্ছা, বিয়ে আজকে না করলে হয় না? তোকে বিয়ে করতে হবে না, আমি মরে গেলে তুই নতুন কাউকে বিয়ে করে নিস। আচ্ছা বাই, ভালো থাক। বলেই চলে যেতে লাগলেই হাতটা ধরে শক্ত করে এক টান দিয়ে আমার বুকের মাঝে এনে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কই যাও গো কলিজা, আমি আজকেই তোমাকে বিয়ে করব। কখনো ছেড়ে যাবে না তো? এই পৃথিবীর একাকাশ পরিমাণ শূন্যতা ভরা দিঘিটাও যদি বলে তুমি ভালো নও, তবুও আমি তোমার পেছনেই ছুটব। এই কালো মেঘের ঢাকা শহরটাও যদি বলে তুমি আমাকে নষ্ট আর কষ্ট ছাড়া কিছুই দিবে না এই জীবনে, তবুও আমি তোমায় ভালোবেসে যাব। সকালবেলা শিশির ভেজা পায়ের নিচের ঘাসগুলোও যদি বলে তুমি আমার নও, নতুনে আসক্ত, তবুও আমি তোমাতে আসক্ত থেকে যাব, ভালোবেসে যাব প্রিয়তমা। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।